মাঝে মাঝে এমন কিছু মুভি আসে যেগুলো শুধু আমাদের আনন্দই দেয় না, আমাদের অনেক কিছু শিক্ষাও দেয়। মুভির স্টোরি গুলো এমন ভাবে সেট করা থাকে যেখানে আমরা নিজেকেই ওই জায়গায় কল্পনা করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ছবি গল্প। ওয়েলকাম টু ছবি গল্প। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া ইমোশনাল ফ্যামিলি ড্রামা থ্রিলার মুভি ইডলি করার কথা। এই মুভিটা হলো অনুপ্রেরণামূলক, বাস্তব ধর্মীয় বা শিক্ষণীয় মুভি। আজকের মুভিটায় অনেক কিছু শেখার আছে। তো মুভির শুরুটা হয় তামিলনাড়ুর প্রত্যন্ত একটি গ্রাম শঙ্করপুরামের একটি ছোট ইডলির শপ থেকে। ছোট্ট একটি দোকান, মাত্র 2টি টেবিল, লার্কির একটি চুলা, চালের গুঁড়ো করার জন্য নেই কোনো আধুনিক যন্ত্র, পাটাই পিষে করা হয়। ইনি শ্রীনিবাস, ওই ইডলি শপের মালিক। প্রতিদিন সকাল 6টার মধ্যে ইডলি বানাতে হলে তাকে রোজ ভোর 3টায় ঘুম থেকে উঠতে হয়। আর ঘুম থেকে উঠে শ্রীনিবাস প্রথমে গোসল সেরে এমন ভাবে শপে যায় যেন কোনো মন্দিরে যাচ্ছে। এই রোজ শ্রীনিবাসের ছেলে মুরুগানের স্কুল বন্ধ থাকলেই মাঝে মধ্যেই বাবার সাথে শপে যায়। এই শপটা শ্রীনিবাসের আতা। প্রতিদিন ভোরে শপে এসে টানা 2 ঘন্টা পাটায় চাল পিষে তারপর সে ইডলি তৈরি করে। সকাল হতে অনেকে তার শপে ইডলি খেতে আসে, যার মধ্যে শ্রীনিবাসের ছোট্টবেলার বন্ধু মুরুগানও একজন। শ্রীনিবাসের ইডলির সুনাম পুরো গ্রাম জুড়ে, এমনকি অনেকেই শ্রীনিবাসের এই ইডলি শপের জন্য এই গ্রামকে চিনে, কারণ শ্রীনিবাসের হাতে বানানো ইডলির মাঝে এমন একটা স্বাদ আছে যা অন্যদের থেকে একদমই ভিন্ন। বছর কাটতে থাকে। মুরুগান এখন কলেজে পড়ে। অত্যাধুনিক যন্ত্র এসেছে, তাই বাবার কষ্ট কমাতে মুরুগান একটি গ্রিন্ডার মেশিন নিয়ে আসে। কিন্তু ওই গ্রিন্ডারে গ্রেন্ড করা ইডলির স্বাদ শ্রীনিবাসের হাতে বানানোর স্বাদের ধারে কাছেও নেই। তাই এই বৃদ্ধ বয়সে সে হাতে বানায়। তার কথা, এগুলো মেশিনে হবে না, হৃদয় দিয়ে করতে হবে। যদিও শ্রীনিবাসের পৃথিবীটা এই ইডলি শপকে ঘিরে, কিন্তু মুরুগানের অনেক স্বপ্ন আছে। সে বড় হবে। মুরুগান গ্রামের বাইরে ভিন্ন শহরে তার বাবার ইডলি শপ খোলার প্ল্যান করে। এর জন্য ইনভেস্টরও পেয়ে যায়। কিন্তু শ্রীনিবাসের কথা, এটা শুধু ব্যবসা নয়, এটা আমার পরিচয়। আমি তো একসাথে 2-3টা জায়গায় গিয়ে ইডলি বানাতে পারবো না। এমনটা করলে মানুষকে ধোকা দেওয়া হবে। তাই শ্রীনিবাস মুরুগানের এই প্রস্তাবে রাজি হতে পারছে না। তবে মুরুগান তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে আমারও কিছু স্বপ্ন আছে। শহরে গিয়ে ডিগ্রি নিয়ে আমি অনেক বড় হব। গ্রামে পড়ে থাকলে কি সেগুলো পূরণ হবে? শ্রীনিবাসের কথা, সবাই যদি এভাবে গ্রাম থেকে চলে যায়, গ্রামের কি হবে? আর তোমরা যে এসি রুম, বড় বড় বিল্ডিং, গাড়ি, এই সব কিছুকে শান্তি বলে মনে করো, এই গ্রামের আলো বাতাস, এই সব কিছুই আমার শান্তি। মুরুগানের কথা, বাবা সেগুলো তোমার কাছে, কিন্তু আমারও তো স্বপ্ন আছে। গ্রাম থেকে যারাই গিয়েছে, কেউ গাড়ি কিনেছে, কেউ বাড়ি কিনেছে। আমি তো নিজের জন্য কিছুই করতে পারিনি। তোমার স্বপ্নের জন্য তো আমার স্বপ্নগুলো তুমি নষ্ট করতে পারো না বাবা। শ্রীনিবাস মুরুগানের কথা বুঝতে পেরে মুরুগানকে শহরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তবে যাওয়ার সময় শুধু বলে দেয়, শহরে যাচ্ছিস যা, ইডলি শপের কথা ভুলে যাস না, কারণ আমি হয়তো চিরদিন থাকবো না, কিন্তু আমার আতা ওই ইডলি শপের মধ্যেই থাকবে। এরপর মুরুগান শহরে চলে যায়। সিন চলে যায় কয়েক বছর পর ব্যাংককে। মুরুগান এখন ব্যাংককের একটি বড় চেন রেস্টুরেন্টের কোম্পানিতে উচ্চ পদে চাকরি করছে। এক কথায় কোম্পানিটি সেই চালায়। এই হচ্ছে কোম্পানির মালিকের মেয়ে মীরা। 15 দিন বাদেই মুরুগানের সাথে তার বিয়ে। এই জন্য মীরা এখন বিয়ের সকল প্রস্তুতি নিচ্ছে। আর ইনি হচ্ছেন মীরার বাবা, মানে কোম্পানির মালিক ভারদা। মূলত মুরুগান আসার পর থেকে তার কোম্পানি লাভের মুখ দেখেছে। এজন্য মুরুগানকে সে অনেক পছন্দ করে, আর এজন্য একজন স্টাফের হাতে নিজের আদরের মেয়েকে তুলে দিতে চাচ্ছে। এই হচ্ছে আরশিন, ভারদার একমাত্র অযোগ্য আর বকে যাওয়া ছেলে। গ্যাম্বলিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। অবশ্য মুরুগান পুলিশের সাথে কথা বলে তাকেও ম্যানেজ করে দেয়। আর পুলিশ চলে গেলে ভারদা আশ্বিনকে বোঝায়, যেখানে এলাও আছে সেখানে গিয়ে খেলতে পারো না। এখানে একটি বিষয় বলে রাখি, ভারদা যেহেতু মুরুগানকে পছন্দ করে, তাই সব সময় আশ্বিনকে মুরুগানের সাথে কম্পেয়ার করে এবং বোঝায় যে মুরুগানকে দেখেও তো কিছু শিখতে পারিস। কিন্তু আশ্বিন কখনো বিষয়টা পছন্দ করে না, কারণ ভারদা মুরুগানকে যতই পছন্দ করুক না, আশ্বিনের কাছে মুরুগান কেবল একজন কোম্পানির স্টাফ ছাড়া কিছুই না। আশ্বিনের কথা, সে যদি এত ভালোই হবে, কোম্পানির বেস্ট এমপ্লয়ি ঘোষণা করো, তার জন্য নিজের মেয়েকে বিয়ে দিতে হবে কেন? আশ্বিন আবার মীরার ছোট। আশ্বিনকে ছোট রেখে তার মা মারা গিয়েছে। এই জন্য ভারদা কখনো আশ্বিনকে শাসন করেনি। অবশ্য মুরুগান শুধু ভারদাকেই বলে, আপনি ওকে জুয়া খেলার জন্য
অপশন দেখিয়ে দিলেন। বাবা হয়ে আপনার উচিত ছিল ওকে নিষেধ করা, তবে ও শুধরে যেত। অবশ্যই ভারদাও স্বীকার করে তার জন্য ছেলেটা বকে গেছে, কিন্তু মোরগানের বাবা মা আসতে রাজি হচ্ছে না। কারণ মোরগানের বাবার কথা, গ্রামে বিয়ে হলে এক কথা ছিল, আর আমরা তো এত বড় বিয়ের আয়োজন গ্রামে করতে পারবো না। এই বয়সে বিমানে করে এত দূর যাওয়া আমার জন্য সম্ভব না বাবা। এই বাবা মাকে ছাড়াই মোরগানের বিয়েটা করতে হবে। এদিকে আশ্বিন একটু তেরা স্বভাবের ছেলে, যেটা একবার বলে তো বলেই। আশ্বিন মাঝে মধ্যেই বক্সিং প্র্যাকটিস করে, আর মোরগানকে সেখানে ডেকে নিয়ে মোরগানের ওপর যত রাগ আছে, হিংসা আছে, সবকিছু ঝাড়ার চেষ্টা করে। মোরগানও আশ্বিনের মার খেয়ে যায়, কিন্তু কখনো শব্দ পর্যন্ত করেনি। আবার যখনই যার সাথে ঝামেলা বাঁধে আশ্বিন তাকেই মারধর করে। মোট কথা, আশ্বিনের সাথে যার বাঁধবে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তবে আশ্বিনের এই সকল স্বভাবের কথা ভারদা বা মীরা এত কিছু জানেন না যতটা মোরগান জানে। সিন চলে যায় রাতের একটি পার্টি সেন্টারে। সামনে যেহেতু মীরা মোরগানের বিয়ে, তাই বিয়ের আগে একটি পার্টি করা হচ্ছিল। ভারদা বিশ্বের বড় বড় ব্যবসায়িকদের ইনভাইট করেছে। বিয়েটা হবে রাজকীয় ভাবে। তবে এই পার্টির রাতে মোরগানের মা কল করে জানায় তোর বাবা আর বেঁচে নেই। এটা শোনার পর কিসের পার্টি? মোরগানকে যত দ্রুত সম্ভব এখন বাড়িতে যেতে হবে। তবে যাওয়ার আগে ভারদা তাকে বুঝিয়ে বলে, দেখো বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু তুমিও তো এখন সবকিছু জানো যে বিয়ে উপলক্ষে সারা পৃথিবীর কত ভিআইপিদের আমরা ইনভাইট করেছি। সময় মতো বিয়েটা না হলে আমার মান সম্মান থাকবে না। তাই ওখানে সবকিছু শেষ করে যত দ্রুত সম্ভব ফিরে আসো। এরপরই মীরা মোরগানকে এয়ারপোর্টে ড্রপ করে দেয়, সাথে তাদের কোম্পানি রামারাজনকে দিয়ে দেয়, যাতে মোরগানকে সব কাজে হেল্প করে আবার মোরগানকে দ্রুত ব্যাংককে ফিরে আনতে পারে। প্লেনের মধ্যে বসে মোরগান শুধু তার বাবার ইডলি শপটিকে দেখছে। এতগুলো বছর মোরগান তাদের থেকে দূরে থেকেছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজের বাহানায় মোরগান তাদের সাথে দেখা করতে যায়নি। এত বছরে মাত্র 2-3 বার গিয়েছে, কিন্তু এখন বাবা হারানোর পর মোরগান বুঝতে পারছে হয়তো তার আরো বেশি তাদের কাছে যাওয়া উচিত ছিল। এরপর মোরগান শঙ্করাপুর পৌঁছে যায়। ঠিক তার বাবার ওই ইডলি শপের সামনে দিয়ে সে বাড়িতে যায়। গ্রামবাসী তার বাবাকে অনেক ভালোবাসতো, তাই মৃত্যুর খবর পেয়ে এদিক ওদিক থেকে সবাই এসেছে। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। মোরগান আসার পর মোরগানের মা মোরগানকে বলে, প্রতিদিনের মতো গত রাতেও তোর বাবাকে ডাকতে গিয়েছিলাম, অনেক ডাকার পরও ওঠেনি, মানে মারা গেছে। এইদিকে পাশের গ্রামে রাজনৈতিক সভা, রাজনৈতিক নেতা আসবে, এজন্য পুলিশও দ্রুত সরকারের কাজ শেষ করতে বলে। এই গ্রামবাসীদেরও সেখানে যাওয়ার জন্য বলেছে। মোরগানকেও তাড়াতাড়ি তার বাবার সৎকার শেষ করতে হবে। আবার এইদিকে মীরা ও রামারাজনকে কল করে বলে দেয়, সামনে যেহেতু বিয়ে, ও যেন কোনোভাবে মাথা না কামায়, মানে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে আগে তার বিয়েটা করতে হবে। এদিকে মোরগানের বাবার লাশ নিয়ে যাওয়া হয়। রামারাজন ও মোরগানকে বলে, পাশের গ্রামে আমার বাড়ি, তুমি তোমার মায়ের সাথে থাকো, এই সুযোগে আমি আমার পরিবারের সাথে দেখা করে আসি। রামারাজন চলে যায়। ওই যে মেয়েটিকে দেখছেন তার নাম কায়েল, পাশের বাড়িতে থাকে। এখানে একটি বিষয় বলে রাখি, মোরগান আর কায়েল ক্লাস 9 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছেন, আর ওই সময় তাদের মধ্যে রিলেশনও ছিল। অন্যদিকে রামারাজন তার বাড়িতে গিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী আর ছেলে এবং তার মেয়ের কথাগুলো শুনছিল। এত রাত, এতগুলো বছর রামারাজন বিদেশে রয়েছে। তাদের যখন প্রয়োজন পড়েছে রামারাজন কারোর পাশে এসে দাঁড়াতে পারেনি, এমনকি সময় মতো কথা পর্যন্ত বলতে পারেনি। তাই সবাই তার উপর বিরক্ত। রামারাজনও বিষয়টা বুঝতে পারে। তবে রামারাজনকে দেখার পর সবার চোখেই জল এসে যায়। ঘরে রামারাজনের বৃদ্ধ মাও রয়েছে। রামারাজন তার মায়ের সাথে দেখা করে। রামারাজনের মা চোখে দেখতে পায় না, কণ্ঠ শুনে তার ছেলেকে চিনতে পর্যন্ত পারছে না। এতগুলো বছর যার কণ্ঠ শুনেনি, হঠাৎ করে শুনলে কিভাবে চিনতে পারবে, যদিও তার ছেলে তার পাশে বসে আছে। তারপরে ওই বৃদ্ধ মহিলা মনে করছে তার ছেলে বিদেশে থাকে। রামারাজনের স্ত্রী ও তাকে বোঝায় বয়স হয়েছে, 2-1 দিন গেলে সব ঠিক হয়ে যাবে। রাতের বেলা মীরা মোরগানকে কল করে। মীরা মোরগানকে বলে, এখন একটু রেস্ট নাও, আর বিয়ে সম্পর্কে ভাবতে হবে না, এখানে সবকিছু আমি ম্যানেজ করে নেব। দিন চলে যায় রাতের ঠিক 3টায়। প্রতিদিনের মতো মোরগানের মা তার বাবাকে ডাকতে
উঠেছে, কিন্তু ঘরে না পেয়ে সে এদিক ওদিক খুঁজছিল। তার কথা রাত 3টা বেজে গেছে, তোর বাবাকে না ডাকলে অনেক রাগারাগি করবে। কিন্তু মুরুগান তার মাকে বোঝানোর চেষ্টা করে। এরপর মুরুগানের মা মুরুগানকে বলে, আমাকে একবার তোর বাবার ওই ইডলি শপে নিয়ে যাবি? প্রথমত মুরুগান তার মাকে ইডলি শপে নিয়ে যায়। সবটা ঠিক আগের মতোই আছে, সবকিছু এদিক ওদিক সাজানো গোছানো, কিন্তু ওই সবটা যে গুছিয়ে রাখতো সেই ব্যক্তিটা এখন নেই। তার অভাবটা সে ভালো মতো বুঝতে পারছে। তারা দুজনে যখন বিয়ে করেছিল, দুজনের বয়সই ছিল অনেক কম। বিয়ের পর থেকে মুরুগানের বাবা সব সময় মুরুগানের মায়ের খেয়াল রাখতো। দুজনে মিলে নিজের হাতে এই ইডলি শপটা তৈরি করেছিল। দুজনে একসাথে শপে কাজ করত আর ধীরে ধীরে সবকিছুর গড়ে তোলা। প্রত্যেকটি দৃশ্যই মুরুগানের মায়ের চোখের সামনে এখন ভাসছে। এটাই স্বাভাবিক, কেউ যখন চলে যায় তার স্মৃতিগুলো চোখের সামনে এভাবেই ভাসতে থাকে। যাওয়ার সময় মুরুগান তার মাকে বলছিল, মা, এখানে তুমি একা থেকে কি করবে? তোমাকে আমি আমার সাথে বিদেশে নিয়ে যাব। কিন্তু মুরুগানের মায়ের কথা, সারা জীবন তো আমি তোর বাবার সাথে এখানে কাটিয়েছি। এই মাটি ছেড়ে, তোর বাবার স্মৃতি ছেড়ে আমি কিভাবে বিদেশের বাড়ি গিয়ে পড়ে থাকবো? না রে বাবা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এখানেই থাকতে চাই। কিন্তু এর ঠিক পরবর্তী দিনই মুরুগানের মাও মারা যায়। সবেমাত্র বাবা মারা গেল, তারপর মাকে হারিয়ে মুরুগান এখন একদম এতিম হয়ে গেছে। বাড়িটা একদম ফাঁকা, চারিদিকে মুরুগানের ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। তার বাবা মাকে শুধু দেখতে পাচ্ছে। মুরুগান ঠিকই আছে, তারা আজ নেই। এইদিকে বিয়ের সময় ঘনিয়ে এসেছে। মীরাও চিন্তা করছে সে এখন কি করবে। এমন সিচুয়েশনে মুরুগানকে সে দ্রুত আসতে বলতে পারছে না। এভাবে কয়েকদিন কেটে যায়। রামারাজন মুরুগানকে বোঝাচ্ছে, আমরা তো চিরদিন এখানে থাকতে পারবো না, তাই না? আমাদের তো যেতে হবে। মুরুগানের কথা, আমি এখনই কিছু ভাবতে পারছি না, আমার কিছু সময় দরকার। আমি মীরার সাথে কথা বলবো। মীরা বলে, তুমি ঠিকই বলেছ, তুমি চিন্তা করো না, তুমি তোমার সময় নাও, এখানে সবকিছু আমি ম্যানেজ করে নেব। এদিকে মুরুগান আসার পর থেকে কাইলি মুরুগানের সব দেখাশোনা করছে। এজন্য মুরুগান বলছিল, তোমাকে এখন আর এত কষ্ট করতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। কায়েল বলে, আমি তোমার জন্য এসব করছি না, তোমার বাবা মা যখন বেঁচে ছিল আমি তাদের সেবা যত্ন করেছি, তাদের জন্যই করছি। আবার এইদিকে মীরা মুরুগানকে বলছে, তুমি চিন্তা করো না। আর অন্যদিকে রামারাজনকে পাগল করে ফেলছে। মীরার কথা, তোমাকে কি জন্য পাঠিয়েছি, যে কোনো ভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে দ্রুত ব্যাংককে নিয়ে আসো। আবার মীরা এটাও বুঝতে পারছে মুরুগান হয়তো তার বাবার ওই ইডলি শপের জন্য আসতে চাইছে না। তাই মীরা আশ্বিনকে বিষয়টি বলে, ওই ইডলি শপের কিছু একটা করতে হবে। আশ্বিন বলে, তুই চিন্তা করিস না, ও আসবে। আর যদি না আসে, ওকে কিভাবে নিয়ে আসতে হয় আমি ভালো করে জানি। দরকার হলে আমি নিজেই যাব। মুরুগানদের গ্রামে মারিস্বামী নামক এক ব্যক্তি তখনই মুরুগানকে 7 লাখ টাকার বিনিময়ে ইডলি শপটা তার কাছে বিক্রি করে দিতে বলে। রামারাজন ও মুরুগানকে বোঝায়, ওই দোকান চালানোর মতো এখন আর কেউ নেই, তাই দোকানটা বিক্রি করে চলো আমরা চলে যাই। মুরুগান অনেক চিন্তা ভাবনা করে দোকান বিক্রি করতে রাজি হয়। কিন্তু পরবর্তী দিনই পঞ্চায়েতের সামনে যখন তার দোকান বেচাকেনা ফাইনাল করা হবে, বাড়ি থেকে বের হওয়ার সময় মুরুগান কল্পনা করছিল তার বাবা পাশে বসে তার মাকে বলছে, আমি বোকার মতো ভেবেছিলাম আমার ছেলে আমাদের পূর্বপুরুষের এই ভিটাই থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে না। আমরা চলে যাওয়ার পর আমার ছেলে আমার ওই ইডলি শপ আর এই পূর্বপুরুষদের ভিটা রাখবে, এগুলো একদিন বিলীন হয়ে যাবে। মুরুগানের মা তখন তার বাবাকে বোঝায়, আরে না, তোমার ছেলে এমনটা কখনো করবে না, ও একদিন এখানে ফিরে আসবে। এজন্য মুরুগান অনেক চিন্তা ভাবনা করে মারিস্বামীর কাছে তার দোকানটা বিক্রি না করে চলে আসে। অবশ্য এটা নিয়ে মারিস্বামীর সাথে একটু ঝামেলা হয়ে যায়, কারণ পাশে মারিস্বামীর পরোটার দোকান আছে। ওই ইডলি শপের জন্য সেও ঠিক মতো ব্যবসা করতে পারছিল না, আর মুরুগান সেটা বিক্রি না করায় সে এখন মুরুগানের ওপর ক্ষিপ্ত।
অন্যদিকে দুদিন বাদে বিয়ে। ভারাদা বারবার মীরার কাছে জানতে চাচ্ছে মুরুগান কবে আসবে। মীরা বলছিল, বাবা, মাত্রই ওর মা বাবা মারা গিয়েছে, আমি বুঝতে পারছি না কি করব। তারপর ভারাদা মুরুগানের সাথে কথা বলতে বলে। এজন্য মীরা প্রথমে রামারাজনকে কল করে বলে। রামারাজন জানায় গতকাল দোকান বিক্রি করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে দোকান বিক্রি করেনি। আপনি ওর সাথে কথা বললে ভালো হবে। এজন্য মীরা মুরুগানকে কল করে। মীরা মুরুগানকে বলে, 7 লাখ টাকা অফার করার পরেও তুমি দোকান বিক্রি করলে না কেন? তোমার ওই বাবার দোকানের কথা ভুলে গিয়ে দ্রুত এখানে আসো। এখানে সবকিছু আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। মুরুগান বলে, এখানে আমি আমার বাবা মাকে একসাথে হারিয়েছি। তুমি আমার বিষয়টা একবার বুঝতে পারছো না যে আমি কোন কন্ডিশনে আছি। আমি এখন বিয়ে সম্পর্কে কিছু ভাবতে পারছি না, আর তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতে পারো না। মীরা জানতে চায়, তুমি আমাকে কি বোঝানোর চেষ্টা করছো বলো তো? তুমি কি বিয়েটা ক্যান্সেল করে দিতে বলছো? মুরুগান বলে, হ্যাঁ। মীরা তখন মুরুগানের ওপর উত্তেজিত হয়ে মুরুগানকে বিভিন্ন কথা শোনাতে থাকে। আশ্বিন এসে মুরুগানকে ভয় দেখায় যে যত দ্রুত সম্ভব ফিরে আসো। তবে ভারাদা এসে মুরুগানকে বোঝায়, দেখো মুরুগান, আমি সব বুঝতে পারছি। হঠাৎ করে বিয়েটা ক্যান্সেল হয়ে গেলে আমার মান সম্মানের কি হবে, আমার ব্যবসার কি হবে? তুমি ভালো করেই জানো, যত দ্রুত সম্ভব চলে আসো। মুরুগান কোনো কথার উত্তর দিচ্ছিল না। এজন্য ভারাদা শেষবারের মতো জানতে চায়, তুমি কি আসবে কি আসবে না? মুরুগান শুধু সরি বলে ফোনটা কেটে দেয়। এতে করে ভারাদা স্পষ্ট বুঝতে পারে মুরুগান আসবে না। মুরুগান ব্যাংককে ফিরে না গিয়ে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতদিন পর্যন্ত অযত্নে পড়ে থাকা তার বাবার সেই ইডলি শপটা আবার সে পরিষ্কার পরিচ্ছন্ন করে। মুরুগান রামারাজনকে বলে, আমার আর ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আপনি চলে যান। রামারাজন বলে, কোথায় যাব? আমার গর্ভধারিণী মা আমাকে চিনতে পারছে না। বিদেশের বাড়িতে থেকে বিদেশি ভাষায় কথা বলি, বিদেশি খাবার খেয়ে আমি এখন ক্লান্ত। আমি আর এসব চাই না। বাড়িতে যেদিন ফিরলাম পরিবারের যে আনন্দ আমি দেখেছিলাম, আমি আর এটা হারাতে চাই না। অন্যদিকে বিয়ে ক্যান্সেল হয়। বিভিন্ন ম্যাগাজিনে, পত্রিকার নিউজে, সব জায়গায় খবর দেখে মীরা এসব মানতে পারছে না। মুরুগান তার বাবার ইডলি শপটি আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়। তার বাবা যেমন করে রোজ ভোর 3টার সময় ঘুম থেকে উঠে গোসল করে শপে যেত, মুরুগান তেমন ভাবে শপে যায়। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছিল চাল পিষে গুঁড়ো করা। মুরুগান তো কখনো এমনটা করেনি। মুরুগান প্রথম চেষ্টা করে, কিন্তু 5 মিনিটে হাঁপিয়ে ওঠে। এদিকে কায়েল এসে মুরুগানকে দেখে সাথে সাথে কায়েলও চেষ্টা করে, কিন্তু দুজনের একজনও পারছে না। মুরুগান এখন চিন্তা করছে, তারা দুজন যুবক যুবতী 5 মিনিটে হাঁপিয়ে উঠেছে, সেখানে তার বৃদ্ধ বাবা টানা 2 ঘন্টা কাজ করে কিভাবে ইডলি বানাতো। অনেক চেষ্টার পরে অবশেষে তারা ইডলি বানাতে শুরু করে। আর তাদের প্রথম কাস্টমার হিসেবে শ্রীনিবাসের বন্ধু অ্যারো মুরুগান আসে। কিন্তু শ্রীনিবাসের হাতে একটা জাদু ছিল যেটা মুরুগানের ইডলিতে নেই, তাই মুরুগানের ইডলির টেস্ট শ্রীনিবাসের ধারে কাছেও নেই। মুরুগানও বুঝতে পেরে তার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। ধীরে ধীরে মুরুগানের কাস্টমারও হারাচ্ছে। লোকজন বলা বলি করছিল মুরুগান শ্রীনিবাসের ইডলির নাম বদনাম করছে। এদিকে আবার আশ্বিন তার বোনের কান্না দেখতে পারছে না, তাই আশ্বিন কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। মুরুগানও যতই চেষ্টা করছে তার বাবার মতো বানাতে পারছে না, এজন্য সে মানসিক ভাবে একদম ভেঙে পড়েছিল। তবে এক রাতে মুরুগানের বাবা কল্পনাতে এসে মুরুগানকে বোঝায়, সবকিছু তোমার মধ্যেই আছে, মন থেকে চেষ্টা করো, সবই পারবে। আর সেই রাতে মুরুগান ঠিক তেমনটাই করে যেটা তার বাবা করত। মুরুগান তার বাবাকে ফলো করে তার বাবার মতো ইডলি বানায়। আর সকাল হতে অ্যারো মুরুগান সে ইডলি খায়। খাওয়ার পর তার কাছে মনে হচ্ছিল আজ যেন মুরুগান নয়, শ্রীনিবাস নিজের হাতে বানিয়েছে। এত কষ্টের পর অবশেষে মুরুগান সাফল্যের মুখ দেখলো। তবে সমস্যার শুরুটা এখান থেকেই, কারণ আশ্বিন এসেছে। আশ্বিন এসে মুরুগানকে এমন অবস্থায় দেখে বলে ওঠে, এই সাধারণ শপের জন্য তুই আমার বোনকে ছেড়ে এসেছিস? মুরুগান এখানে পড়ে থাকার অবশ্যই আশ্বিনের সমস্যা নয়। আশ্বিনের মূল সমস্যা মুরুগান তাদেরকে রিজেক্ট করেছে, তাই আশ্বিন মুরুগানকে মারতে শুরু করে। মুরুগান মুখ বুজে তার মার খেয়ে যাচ্ছিল। তবে আশ্বিন যখন মুরুগানের শপের বোর্ডটিতে পা রাখতে যাবে, তখনই মুরুগান প্রথমবারের মতো রুখে দাঁড়ায়। মুরুগান আশ্বিনকে মেরে এমন অবস্থা করে শেষ পর্যন্ত আশ্বিনকে হসপিটালে
হসপিটালে নিয়ে যেতে হয়। তবে মারপিট করার পর মুরুগান এখন অনুতপ্ত, কারণ ছোটবেলায় সে তার বাবার কাছ থেকে শিখেছে বদলা নেওয়া সমাধান নয়, তাতে সমস্যা বাড়ে। এদিকে আশ্বিনের খবর পেয়ে ভারদা আর মীরাও ছুটে এসেছে। ডক্টর জানায় কিছু হাড়ে ফ্র্যাকচার হয়েছে, এমন অবস্থায় ট্রাভেল করতে পারবে না, সুস্থ হতে বেশ কয়েক মাস লেগে যাবে। মুরুগানও ক্ষমা চাইতে এসেছে। তবে মুরুগানকে দেখে ভারদা মুরুগানকে বলে, আজ পর্যন্ত কখনো আমি ওর গায়ে হাত তুলিনি, আর তুমি কিনা ওর এই অবস্থা করেছো আমি আমার ছেলেকে ভালো করে জানি। তাই ও সুস্থ হওয়ার আগে এই শহর ছেড়ে চলে যাও। তুমি যা করেছো এরপর তাতে আমার কিছু যায় আসে না। রামারাজন মুরুগানকে বোঝায়, তবে মুরুগান বলে, এটা আমার মাতৃভূমি, আমি এখান থেকে কোথায় যাব, যা হবে দেখা যাবে। এরপর থেকে মুরুগানের শপে আবার ভিড় জমতে শুরু করে। এদিকে মুরুগানের ইডলি শপ আবার কায়েলের সাথে ঘনিষ্ঠতা বাড়ছে। অন্যদিকে মারিস্বামীর ব্যবসাও ডুবছে। আবার মারিস্বামী কায়েলকে পছন্দ করে, সেও সব সহ্য করতে পারছে না। আশ্বিনকে হসপিটাল থেকে অন্য একটি বাড়িতে নেওয়া হয়েছে। আশ্বিনের চোখের সামনে শুধু সেই দৃশ্যগুলি ভাসছিল। তাই মুরুগানকে মেরে বদলা নিতে সে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করে। তবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ এক রাতে মুরুগান ইডলি শপ থেকে বাড়ি ফিরছিল। তখন বাগানের মধ্যে কিছু মানুষের উপস্থিতি বুঝতে পেরে মুরুগান রামারাজনকে কল করে লোক নিয়ে আসতে বলে। এরপর দেখা যায় আশ্বিন মুরুগানকে মারতে লোকজন নিয়ে এসেছে। এক সময় আশ্বিন মুরুগানকে মারতে শুরু করে, কিন্তু মুরুগান তার বাবার নীতির কথা চিন্তা করে মুখ বুজে মার খেয়ে যায়। আশ্বিন মারতে মারতে এক সময় মুরুগানকে রক্তাক্ত করে ফেলে। আশ্বিনও মুরুগান শুধু বলে, এখন তো তুমি খুশি, তোমাকে আমি মেরেছিলাম, তুমি আমাকে মেরেছো, হিসাব বরাবর। এর মধ্যে রামারাজন লোকজন নিয়ে এসে পড়েছে, আর তাদেরকে দেখা মাত্র আশ্বিনরা মুরুগানকে গাড়িতে তুলে সেখান থেকে পালিয়ে যায়। রামারাজন গাড়ি দেখে আর বাগানের মধ্যে রক্ত দেখে স্পষ্ট বুঝতে পারে আশ্বিনরা ওকে তুলে নিয়ে গেছে। অন্যদিকে ভারদা জানতে পেরে আশ্বিনের জন্য প্রার্থনা করার কথা বলে মীরাকে মন্দিরে পাঠিয়ে দেয়। এরপর বাড়ির পেছনে গিয়ে দেখে আশ্বিনরা মুরুগানকে নিয়ে এসেছে। তবে ভারদা প্রথমে আশ্বিনকে বোঝানোর চেষ্টা করে, এখন তো তুমি খুশি? আশ্বিন বলে, ও এই কথাটা বলেছিল, আমি ওকে মারিনি, ও আমাকে মারতে দিয়েছে। অর্থাৎ আশ্বিন এখনো জেতেনি। মুরুগানই আশ্বিনকে দয়া করেছে, আর এটা আশ্বিন কখনো মানতে পারছে না। এজন্য আশ্বিন এক সময় রাগের বশে মুরুগানকে শুট করে দেয়। অন্যদিকে রামারাজন গ্রামবাসীদের নিয়ে থানায় এসেছে, কিন্তু পুলিশ বলে আশ্বিন যে মুরুগানকে তুলে নিয়েছে তার প্রমাণ কি? তখন একজন হকার এসে জানায়, সে যখন রাস্তার পাশে বসেছিল সে আশ্বিনের লোকদেরকে মুরুগানকে তুলে নিতে দেখেছে। তাই গ্রামবাসী মুরুগানকে খুঁজতে শুরু করে। রামারাজনও জানতে পারে মীরা মন্দিরে আছে, তাই রামারাজন মীরার সাথে দেখা করে। মীরাকে এক কাপ চা খাওয়ানোর কথা বলে, অনেক অনুরোধ করে তার বাড়িতে নিয়ে যায়। এইদিকে গ্রামের কিছু লোক মুরুগানকে খুঁজেই চলেছে, আর বাকিরা আশ্বিনরা যে বাড়িতে রয়েছে সেই বাড়িটাকে ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যে মুরুগানকে পাওয়া যায়, আর সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। এসপি খবর পেয়ে ইন্সপেক্টরকে কল করে বলে, মুরুগানের কখন কি হয়, গ্রামবাসী ভারদাদের আটকে রেখেছে, তাই মুরুগানের কিছু হয়ে যাওয়ার আগেই ওই পরিবারকে নিরাপদে এয়ারপোর্টে নিয়ে আসো, কারণ ভারদা প্রভাবশালী এক ব্যবসায়ী। কিন্তু ইন্সপেক্টর গ্রামবাসীর সাথে কথা বলে তাদেরকে সরানোর চেষ্টা করলেও কেউ তার কথা শুনছে না। ভারদাও বুঝতে পারছে না এখন তারা কি করবে। আবার মীরাকেও ফোনে পাওয়া যাচ্ছে না, কারণ রামারাজন মীরার ফোনটি নিয়ে নিয়েছে। সাথে মীরাকেও পুরো বিষয়টি খুলে বলে। এইদিকে পুলিশের কথা কেউ মানছে না। দিকে মুরুগানের ও জ্ঞান ফিরেছে, তাই ইন্সপেক্টর গ্রামবাসীর সাথে কথা বলে তাদেরকে বোঝায় যে মুরুগানকে তারাই গুলি করেছে, তার তো কোনো প্রমাণ নেই। আর মুরুগানের যেহেতু জ্ঞান ফিরেছে, ও যদি নিজেই বলে তবে আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এজন্য ইন্সপেক্টর পঞ্চায়েতের প্রধানকে নিয়ে হসপিটালে গিয়ে মুরুগানের কাছে জানতে চায় কারা তোমাকে গুলি করেছে। মুরুগান তখন আশ্বিনের বিষয়টা গোপন করে এবং মিথ্যা বলে যে অন্ধকার ছিল, আমি চেহারা দেখিনি, কারণ মুরুগান ঝামেলা বাড়াতে চাইছে না। ইন্সপেক্টর তাই ফিরে এসে গ্রামবাসীকে জানানো মাত্রই গ্রামবাসীরাও ফিরে যায়। রামারাজন মীরাকে ছেড়ে দেয়। তবে ইন্সপেক্টর ভারদাকে বলে, কেন যে মিথ্যা বললো জানি না, তবে ওর মিথ্যা বলায় আপনারা বেঁচে গিয়েছেন। এর মধ্যে মীরাও ফিরে এসেছে। মীরা শুধু ভারদার কাছে জানতে চায়, সত্যি কি তোমরা গুলি করেছো? ভারদা মীরার কাছে অস্বীকার করে, কারণ তারা মীরার কাছে খারাপ হতে চাইছে না। এরপর ভারদা আশ্বিনকে বোঝায়, চল আমরা ফিরে যাই।
কিন্তু আশ্বিনের কথা, ও এখনো বেঁচে থাকলে আমি যেতে পারি না। বারদা বলে, তোর জন্য আমি এত বড় সাম্রাজ্য বানিয়েছি, সত্যি বলতে সেখানে মুরুগানের যতটা অবদান আছে তার অর্ধেকটাও তোর নেই। তারপরও তুই আমার কথা না শুনে তুই তোর জেদ নিয়ে আছিস। আশ্বিন আবারও বলে, আমার সাথে ওর কম্পেয়ার করবে না। তোমার কাছে যদি আমার থেকে ওই সাম্রাজ্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তুমি একাই চলে যাও, ওকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমি যাচ্ছি না। এদিকে মুরুগান সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, তবে কায়েলকে নিয়ে এক একজনের এক এক কথা বলছিল, সেটা কায়েলের মা সহ্য করতে পারছে না। মুরুগান বিষয়টা বোঝার পর কায়েলের মাকে স্পষ্ট করে বলে, যদি আপনি রাজি থাকেন আমি কায়েলকে বিয়ে করব। কায়েলের মা ভালো করে জানে কায়েল মুরুগানকে ছোট্টবেলা থেকে ভালোবাসে, তাই সেও রাজি হয়ে যায়। অন্যদিকে আশ্বিন যে কোনো মূল্যে মুরুগানকে ধ্বংস করতে চাইছে। আর ছেলেকে শান্ত করতে এবার বারদাও আশ্বিনের সাথে যোগ দিয়েছে। এর মধ্যে একদিন মীরা মুরুগানের সাথে দেখা করে। মীরা এখনো জানে না তার ভাই মুরুগানকে শুট করেছে, তাই মীরা আবারও মুরুগানের কাছে ওই রাতের ঘটনা কথা জানতে চায়। কিন্তু মুরুগান সত্যটাকে গোপন করে মীরাকে শুধু বলে, তুমি তোমার ভাইকে বিন্দু মাত্র জানো না। অন্যদিকে বারদা আশ্বিন মিলে মুরুগানকে সাহায্য করতে একটি প্ল্যান বানায়। আর তারা ভালো করে জানে মুরুগানের জন্য ওই ইডলি শপই সবকিছু, তাই ইন্সপেক্টরকে টাকা দিয়ে ওই শপটি উচ্ছেদ করতে বলে। কারণ তাদের ধারণা সব যেহেতু রাস্তার পাশে, আর সাধারণত এই ধরনের সবগুলোর তেমন কোনো কাগজপত্র থাকে না, তাই সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। অন্যদিকে মারিস্বামীকে দেখা যায় কায়েলের মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে, তবে কায়েল মারিস্বামীকে অপমান করে তার মুখের উপর নিষেধ করে দেয়। এতে করে মারিস্বামী আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সে এখন যে কোনো ভাবে মুরুগানকে সাহায্য করতে চাইছে। আবার পরবর্তী দিন ইন্সপেক্টর আশ্বিনের সাথে দেখা করে। আশ্বিনকেও জানায় তার ধারণা ভুল, মুরুগানদের শপের সব ডকুমেন্ট আছে, যেন তারা ইচ্ছে করলে ওই শপটিকে উচ্ছেদ করতে পারছে না। আর এটা শুনে আশ্বিন উত্তেজিত হয়ে ইন্সপেক্টরের কলার ধরে ফেলে। তবে ইন্সপেক্টর আশ্বিনকে বোঝায় এখনো দেরি হয়নি, সময় থাকতে চলে যান। মুরুগানকে শুট করার দায় আমি আপনাদের বিরুদ্ধে কেস করতে পারি। তবে এরপরে আমরা জানতে পারি আসলে মুরুগানদের ওই শপের কোনো ডকুমেন্ট ছিল না, ইন্সপেক্টর নিজেই সে ডকুমেন্ট গুলো তৈরি করেছে। সিন চলে যায় রাতে। দিনের বেলা ওই ঘটনাকে কেন্দ্র করে মারিস্বামী এক সময় মুরুগানকে খুন করার সিদ্ধান্ত নেয়, তাই একটি রান্দা নিয়ে সে বেরিয়ে পড়ে। অন্যদিকে মুরুগান কায়েলকে বিয়ে করার উদ্দেশ্যে তাদের বিয়ের জিনিসপত্র কিনতে শহরে গিয়েছে। আবার আশ্বিনও ভারদাকে বলে, চলো বাবা আমরা ফিরে যাই। আর ছেলের মুখে ফিরে যাওয়ার কথা শুনে ভারদা খুব খুশি। ভারদা দ্রুত টিকিট কাটতে বলে। এর মধ্যে মুরুগানের বাড়িতে ফেরার মাত্র মারিস্বামী মুরুগানকে মারতে চায়, আর এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। একদিকে তাদের দুজনের ফাইট চলছে, আর অন্যদিকে আশ্বিনকে দেখা যায় সে আবার বাবাকে চলে যাওয়ার কথা বলেছে ঠিকই, কিন্তু তার পেছনে একটা প্ল্যান আছে। সে আবার গোপনে মুরুগানের ইডলি শপে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিয়েছে। আর রামারাজন দেখা মাত্রই দ্রুত গিয়ে মুরুগানকে বিষয়টি জানায়। আর এটা শোনার পর যতক্ষণে মুরুগানরা পৌঁছায় ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আবার রামারাজন মীরাকে কল করে এজন্য অভিশাপ দেয় যে ও তোমাদের কি ক্ষতি করেছিল, এভাবে ওর ক্ষতি করলে। মীরা অবশেষে বুঝতে পারে সবকিছু আশ্বিনই করেছে। আর সবকিছু জানার পর মীরা বাইরে এসে আশ্বিনকে মারতে শুরু করে। মীরা বারদার কাছে জানতে চায়, আমরা সত্যিই খারাপ মানুষ তাই না বাবা? ওই রাতে তোমরা গুলি করেছিলে। আর সেটা নিয়ে একসময় মীরা আশ্বিনের মধ্যে তর্ক বেঁধে যায়। মীরা আশ্বিনকে বলে, তুই জিততে চেয়েছিলি না, তুই জিততে পারিসনি, তুই হেরে গিয়েছিস, ও জিতেছে, কারণ ও একটা ভালো মনের মানুষ। মীরা একসময় গাড়ি থেকে গান বের করে আশ্বিনকে গান পয়েন্ট করে, এমনকি নিজের মাথায় গান ঠেকিয়ে বলছিল, আমি নিজেই নিজেকে শেষ করে দিই। ভারদা তখন মীরাকে থামানোর চেষ্টা করে, আর আশ্বিন বলছিল, ওর জন্য নিজেকে মেরে ফেলতে চাস, মর। আর এটা শোনা মাত্রই ভারদা আশ্বিনের গালে কষে একটা চর মারে। আশ্বিন তো হতভম্ব হয়ে যায়। যে বাবা আজ পর্যন্ত তার গায়ে হাত তুলেনি, সে আজ তাকে চর মারলো, তাও সবার সামনে। ভারদা আশ্বিনকে শুধু বলে, আমি যদি এই কাজটা অনেক আগেই করতাম তাহলে আমাকে এসব ফেস করতে হতো না। সাথে মীরাকেও বলে, আমি স্বীকার করছি আমরা মুরুগানের অনেক ক্ষতি করেছি, সেই জন্য যে ক্ষতিপূরণ দিতে হবে আমরা সব ক্ষতিপূরণ দিয়ে দিব। এদিকে মুরুগানের দোকান পুরো একদম শেষ হয়ে গেছে। মুরুগানের চোখের সামনে সেই দিনগুলো ভাসছে যখন তার বাবা মা এই দোকানে কাজ করত।
আজ তো দোকানে স্মৃতি কিভাবে থাকবে। কায়েল তখন একটা দা দিয়ে মুরুগানকে বলছিল, ও তোমার দোকান পুড়িয়েছে, যাও ওকে শেষ করে দাও। মুরুগান তখন কায়েলকে বলে, একটা দোকান কিভাবে তৈরি হয়? কাঠের যে বেঞ্চটা পড়ে গেছে আমরা সেটা আবার বানাতে পারবো, যে দেওয়ালটি ভেঙে গেছে আমরা আবার করতে পারবো, যে ছাদ পড়েছে আমরা আবারও দিতে পারবো। মুরুগান তখন দেখিয়ে দেয়, ওই দেখো দূরে পাটাগুলো এখনো যেমন ছিল তেমনই আছে, এগুলোই তো সবকিছু। ওরা যা কিছু নষ্ট করে দিক না কেন, ওগুলো দিয়ে আমরা আবার সবকিছু তৈরি করতে পারবো, আমরা কিছু হারাইনি। এরপর মুরুগান কায়েলকে নিয়ে ঠিক একইভাবে ইডলি শপটা নতুন করে তৈরি করে, ঠিক যেমন ভাবে তার বাবা মা করেছিল। সিন চলে যায় এর কয়েকদিন পর। মুরুগান, রামারাজন এবং কায়েল দোকানের সামনে বসে কথা বলছিল। ঠিক তখনই ভারদা আসে। ভারদা, মীরা এবং আশ্বিন এসে ভারদা তাদের কৃতকর্মের জন্য মুরুগানের কাছে ক্ষমা চায়। আশ্বিন মুরুগানের কাছে সরি বলে। এরপর মুরুগান সবাইকে ভেতরে ইডলি খেতে নিয়ে যায়। খেতে খেতে ভারদা মুরুগানকে বলছিল, আশ্বিন যা কিছু করেছে তার জন্য একটা পানিশমেন্ট ডিজার্ভ করে, তবে তুমি বলো ওকে সহজের মধ্যে কি পানিশমেন্ট দেওয়া যায়। মীরা তখন মুরুগানকে বলছিল, তুমি ওর গালে একটা কষে চড় মারো, তাতেই হয়ে যাবে। তবে মুরুগান এটা না করে আশ্বিনকে শাস্তি দেওয়ার জন্য আশ্বিনকে চাল পিষতে বলে, যেটা আশ্বিনের জন্য সব থেকে কঠিন কাজ। আর কিছুক্ষণ চেষ্টা করার পর আশ্বিন ব্যর্থ হয়ে নিজেই বলছিল, ভাই তুমি আমাকে চড় মেরে দাও তাও ভালো, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু একবার ভাবুন তো, একজন বডি বিল্ডার, প্রফেশনাল বক্সার, সেও যেখানে হার মানছে, সেখানে একজন ষাটোর্ধ্ব ব্যক্তি টানা 2 ঘন্টা ধরে কিভাবে এটা করতো। আর এটা শুধু শ্রীনিবাসের বেলায় নয়, গ্রামের প্রতিটি বৃদ্ধ ব্যক্তির মধ্যে এই ক্ষমতা রয়েছে, যে বস্তাটা কাঁধে করে নিয়ে যেতে পারে। আমরা সেটা পারি না। আমরা বড় বড় অট্টালিকায় বসে এসি রুমের মধ্যে বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করে দিই, কিন্তু এই ব্যক্তিরা যারা মাঠে কাজ করে, বিভিন্ন দোকানে নিজেদের শ্রম দিয়ে যাচ্ছে, তারাও কিন্তু তাদের জায়গায় যোগ্য। এর জন্য কথায় আছে, কোনো কাজকে ছোট করে দেখেনি, যে যার জায়গায় যোগ্য ব্যক্তি। আর সাময়িক সুখ শান্তির জন্য আপনি যে দেশে পাড়ি জমান না কেন, দিন শেষে আপনাকে আপনার নারীর টানে আপনার মাতৃভূমিতে ফিরে আসতে হবে। যে শান্তি আপনি এখানে পাবেন সেটা আপনি পৃথিবীর কোথাও গিয়ে পাবেন না, এটাই বাস্তব। তো মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য একটা মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।